আজ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। যুবসাথী প্রকল্পে টাকা পাবে না মেয়েরা, বিভ্রান্তি দূর করল নবান্ন। জানুন 1500 টাকা কিভাবে পাবেন। ভিড়ে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না, যুবসাথী প্রকল্পের আবেদন হচ্ছে অনলাইনেও। কিভাবে? ভোট মিটতেই রক্তাক্ত বাংলাদেশ, বেছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, উত্তপ্ত হলো বাংলাদেশ। নিশ্চিতভাবেই বকেয়া দিয়ে পাবেন, চিন্তার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট আশ্বাসবাণী। বিগ ব্রেকিং, এসআইআর হিয়ারিং এর শেষ বেলায় কমিশন জানালো বড় কথা, বাদ যাচ্ছে এদের নাম। দাদা অধীরকে জেতাতে তৈরি, মমতা শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঙ্কার হুমায়ুনের। মীনা দেবীকে শ্মশানে নিয়ে যেতে হবে, পিছনে বসে দুম করে বললেন টিএমসি কাউন্সিলর। তুমুল উত্তপ্ত পুরসভা। কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, একযোগে সাসপেন্ড 7 সরকারি আধিকারিক, রাজ্যকে তুলোধনা শুভেন্দুর। প্রতীক ওর সিপিএম ছাড়তেই মুখ খুললেন মীনাক্ষী, কোন দিকে ক্যাপ্টেন? এত কেন তাড়াহুড়ো? মহুয়ার মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুলিশ, এলো কড়া নির্দেশ। বড় খবর, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেন ওয়াসিম আকরম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়ালের পরই। আপনার বাবা মা কে, সেটা নিয়ে কি আমরা সিদ্ধান্ত নেব? এসআইআর আবেদন নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এই অনিয়ম, চাকরি থেকে সাসপেন্ড 7 AERO, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড। সাকেত বাদ, রাজ্যসভায় এবার নতুন সাংবাদিক মুখ, মমতার তুরুপের তাস নিয়ে তৃণমূলের তুমুল চর্চা। বৃদ্ধ খুনে ধৃত তৃণমূল কাউন্সিলরকে সুবিধা দিচ্ছে পুলিশ, অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং। শেষ পর্যন্ত মিমের সঙ্গে জোট করে লড়ছেন হুমায়ুন, ছিটকে গেল সিপিএম, মেগা বৈঠক ঘিরে জল্পনা। গণের খাস্তালুকে হারের জুজু দেখছে কংগ্রেস, মান বাঁচাতে মালদহে জোড়া আসনের প্রার্থী দল বদলু মৌসুম। মহাশিবরাত্রিতে বিজেপির ভাঙন ধরালেন শিব ঠাকুর, কিসের টানে অন্য দল থেকে আগমন জানালেন তৃণমূল নেতা। 18 তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের। আইএসএফ নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা। নির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা, যোগ দেবেন বিজেপিতে, শুরু জল্পনা। পদ্ম বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গেরুয়া নেতার, নির্বাচনী মরশুমে তোলপাড় বঙ্গ বিজেপি। 26-এর ভোটে জামাত কানেকশন, শুভেন্দুর নিশানায় হুমায়ুন কবির, তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের আগে রাজ্যে নির্বাচনী প্রস্তুতির গতি বাড়ালো বিজেপি, রথযাত্রা, ব্রিগেডের জনসভায় শক্তি প্রদর্শন গেরুয়া শিবিরের। মুখ্যমন্ত্রীর মিথ্যাচারের জবাব দিতে হবে ভোট বাক্সে, আন্দোলনকারীদের ধারণা মঞ্চে গিয়ে হুঁশিয়ারি হুমায়ুনের। শারীরিক হেনস্থার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ভাইরাল অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ শুভেন্দুর। বাংলায় লক্ষ লক্ষ বেকার, 1.5 দিনেই ভাতার ফর্মে উপচে পড়ছে বাক্স, জেলা ওয়ারি সংখ্যা এই রকম। করা হলো প্রশাসন, এই ভুলে বাতিল হচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট, মার্চে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার। বিকাশ ভবনে থালাবাটি মিছিল, DLED চাকরি প্রার্থীদের, বিক্ষোভে সল্টলেকে তুলকালাম। সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ হুমায়ুন কবিরের। মালদহের নার্সিংহোমে বিপুল শূন্য পদে চাকরির নামে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ। বিটেক পাশ করেও চাকরি পায়নি ছেলে, 1,500 টাকার ভাতার ফর্ম নিতে এসে কেঁদে ফেললেন মা, করুণ ছবি কাটোয়ায়। কালো কোট পরে 15 বছর দাপিয়ে বেরিয়েছেন আদালতে, ভুয়ো আইনজীবীর গ্রেপ্তারিতে শোরগোল নদিয়ায়। ডাবগ্রাম ফুলবাড়ি, 26-এর মহারণে কার দখলে থাকবে উত্তরবঙ্গের এই হাই ভোল্টেজ কেন্দ্র? প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নৃশংসভাবে খুন স্ত্রীর, দেহ ফেলে রাখা হলো ক্যানেলের জলে। গাজরে দেদার বিলোচ্ছে ভুয়ো বার্থ সার্টিফিকেট, অভিযোগ বিজেপির।
প্রেম দিবসে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী, হাতে নাতে পরকীয়া ধরে মাঝ রাস্তায় তরুণের কলার ধরে মারধর স্বামীর, ভাইরাল ভিডিও। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, বাঁকুড়ার নার্সিংহোমে ব্যাপক তাণ্ডব। ভয়াবহ বিস্ফোরণ কারখানায়, মুহূর্তে ঝলসে মৃত্যু 8 জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। শিবরাত্রির আসরে ভোটের লড়াই, আসানসোলে জনসংযোগের 2 মেরু, এক পাশে যুবসাথী, অন্য পাশে ভক্তি। গুজরাতের একের পর এক স্কুলে বোমাতঙ্ক, খলিস্তানপন্থী ইমেলে চাঞ্চল্য। 2027 থেকে বেকারত্বের আশঙ্কা, থাকবে মাত্র 5 ধরনের চাকরি। কি উঠে এলো চাঞ্চল্যকর পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পে কি মেয়েরা টাকা পাবেন? লক্ষ্যের ভান্ডার পেলে কি এই আবেদন করা যাবে? যুবসাথী প্রকল্পের 1500 টাকা পাওয়ার যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য জানুন এই প্রতিবেদনে। সব বিভ্রান্তি দূর করে আজই আবেদন করুন। রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্প নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে 2026 সালের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকা ভাতার ঘোষণা করেছেন, তখন থেকেই একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। মেয়েরা কি এই প্রকল্পের সুবিধা পাবেন, নাকি এটি কেবল ছেলেদের জন্য? বাংলার বেকার যুবক যুবতীদের হাতে মাসিক অর্থ সাহায্য তুলে দিতে বিশেষ প্রকল্প যুবসাথী চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের ঘোষণা মতোই আগামী 1 এপ্রিল থেকেই টাকা দেওয়া শুরু হবে এই প্রকল্পের। আর তার আগে বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে বসেছে স্বনির্ভর বাংলা ক্যাম্প। রবিবার থেকে শুরু হয়েছে বেকার ভাতার ক্যাম্প। 1 এপ্রিল চালু হবে যুবসাথী প্রকল্প। আবেদনের জন্য রীতিমতো হিড়িক লেগেছে রাজ্য জুড়ে। 11 দিনের বিশেষ শিবির বসেছে। রবিবার থেকেই তাতে লম্বা লাইন 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের। কলকাতা, মালদহ, শিলিগুড়ি সর্বত্রই একই ছবি। অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, অনলাইনের যুগে যুব সমাজের কোনো প্রকল্পের ফর্ম ফিল আপ কেন শুধু অফলাইনেই হবে? না, শুধু অফলাইনে নয়, আজ থেকে অনলাইনেও ভরা যাবে ফর্ম। কিভাবে অনলাইনে বেকার ভাতার জন্য আবেদন করবেন, কি লাগবে, কোন পদক্ষেপ মেনে চললে নির্ভুল হবে প্রক্রিয়া, উত্তর রইল এই প্রতিবেদনে। কৃত্রিম মেধা কি সত্যি বিশ্বজুড়ে চাকরির বাজার একদম ওলটপালট করে দেবে? ঠিক এই প্রশ্নটাই এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এআই নিয়ে বহুদিন ধরেই আশঙ্কা থাকলেও এবার আরও কড়া সতর্কবার্তা দিলেন এআই গবেষক রোমান ইয়ামপোলস্কি। রোমান ইয়ামপোলস্কি হলেন একজন সুপরিচিত কম্পিউটার বিজ্ঞানী এবং লুইসভিল বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ল্যাবের পরিচালক। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নিরাপত্তা, আচরণগত বায়োমেট্রিক্স এবং এআই এর অস্তিত্বগত ঝুঁকি নিয়ে গবেষণার জন্য মূলত তিনি পরিচিত। 2027 থেকে 2030 সালের মধ্যে এজিআই এর কারণে 99% চাকরি ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। মানুষের বদলে আরও নিখুঁতভাবে করবে অধিকাংশ মেধাভিত্তিক কাজ করবে এজিআই। দ্য ডায়েরি অফ আ সিও পডকাস্টে তিনি বলেন যে ইতিমধ্যেই এখনকার মোটামুটি 7% কাজ এআই দিয়ে প্রতিস্থাপনযোগ্য। প্রথম ধাক্কা আসবে কম্পিউটার নির্ভর যে কোনো পেশায়, তারপরে কায়িক শ্রমের ক্ষেত্রেও মানুষের বদলে রোবট আসতে পারে। তার মতে 2030 সালের মধ্যে অধিকাংশ শারীরিক কাজেও রোবট সক্ষম হয়ে উঠবে। জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক স্থিতি ফিরছে এমনটাই ভেবেছিলেন অনেকে, কিন্তু কয়েকদিনের ঘটনা প্রবাহ যেন সেই আশাবাদে জল ঢেলে দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জেলা শহর একের পর এক এই ঘটনা প্রশ্ন তুলছে আইন শৃঙ্খলা, রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক পরিসরের ভবিষ্যৎ নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন সহ 5 জনকে পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তারা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32 নম্বরের ধ্বংসাবশেষের কাছে গিয়েছিলেন। সেই ঘটনাক্রমের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অধ্যাপক ও তার সঙ্গীদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য দেখা যায় বলে দাবি। পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। প্রশ্ন উঠছে, একটি বিশ্ববিদ্যালয় শিক্ষকের সঙ্গে এমন আচরণের দুঃসাহস কিভাবে দেখালো পুলিশ? এর আগে প্রায় 6 মাস আগে একই শিক্ষকের উপর ক্যাম্পাসে মব হেনস্থার অভিযোগ উঠেছিল। ফলে শিক্ষাঙ্গনে মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
গত 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ মামলার রায়দান হয়ে গিয়েছে। 2 সপ্তাহ হতে চললেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল। তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই সরকারের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন ডিএ মামলাকারীরা। পরিস্থিতি যখন আরও জটিল হচ্ছে, সেই সময় এলো বড়সড় আশ্বাসবাণী, বকেয়া ডিএ মিলবেই। গত 5ই ফেব্রুয়ারি এই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম নির্দেশের পরেও বকেয়া ডিএ না মেটানোর জন্য কোনো পদক্ষেপ করা হয়নি বলে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার হিয়ারিং এর কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন চলছে স্ক্রুটিনি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শুনানিতে আসা ভোটারদের তথ্য যাচাই করছে নির্বাচন কমিশন। এরপর 28শে ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল ভোটার লিস্ট। আর সেই লিস্টে অনেক মানুষের নাম বাদ যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই আবহে এই কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাংলার বাড়ি স্কিম সহ এই ধরনের সরকারি উদ্যোগের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অনুমোদন লেটার এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। আর এতেই মাথায় হাত লক্ষ লক্ষ সাধারণ নাগরিকের। এসআইআর এর তথ্য সংক্রান্ত ক্ষেত্রে আগে কমিশন জানিয়েছিল, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে স্থায়ী বসবাসের শংসাপত্র একটি গ্রহণযোগ্য নথি। এসআইআর এর শুনানির জন্য পার্লামেন্ট রেসিডেন্স সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না বলে আগে জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শুনানির শেষ দিন জানিয়ে দিয়েছিল, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট গ্রাহ্য হবে। তবে সেই সার্টিফিকেট শুধুমাত্র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক কর্তৃক জারি হতে হবে। বামেদের সঙ্গে জোট জল্পনায় জল পড়েছে। অন্যদিকে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীও বামেদের সঙ্গে জোট করতে আগ্রহী। ফলে নতুন দল তৈরি করেও বিধানসভা নির্বাচনের আগে জোট সঙ্গী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তবে জোট সঙ্গী না পেলেও দমছেন না হুমায়ুন। বরং গত কয়েকদিন ধরে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর স্তুতি শোনা যাচ্ছে হুমায়ুনের মুখে। এদিনও কলকাতায় অধীর প্রসঙ্গে হুমায়ুন বলেন, অধীর চৌধুরীর প্রতি আমার দুর্বলতা আছে। আমি দাদা বলি। তিনি যেখানেই প্রার্থী হবেন তাকে জেতানোর জন্য যা করার করব। প্রসঙ্গত কয়েকদিন আগেই হুমায়ুন স্বীকার করেছিলেন, গত লোকসভা নির্বাচনে অধীরকে হারানোর জন্য তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলেন তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সম্ভবত মুর্শিদাবাদে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করতেই অধীর বন্দনা শুরু করেছেন হুমায়ুন। বাজেট অধিবেশনের সময় উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভা। তৃণমূল কাউন্সিলর তারক সিং বক্তব্য রাখছিলেন। সেই সময় বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের উদ্দেশ্যে পিছনে বসে থাকা অপর তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে। এরপরই তপ্ত হয়ে ওঠে পুরসভার অন্দর। ঠিক কি ঘটেছিল? সোমবার পুরসভায় বাজেট অধিবেশন চলছিল। সিরিটি শ্মশান নিয়ে জবাবি ভাষণ দিচ্ছিলেন কাউন্সিলর তারক সিং। সেই সময় বিজেপির প্রবীণ মহিলা কাউন্সিলর মীনা দেবী পুরোহিত অভিযোগ করেন, শ্মশানের আশেপাশে পার্কিং নিয়ে সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। এই বাদানুবাদের মধ্যেই তৃণমূলের অপর কাউন্সিলর মহেশ শর্মা মন্তব্য করে বসেন। মহেশ বসেছিলেন মীনা দেবীর পিছনেই। তৃণমূল কাউন্সিলর বলেন, মীনা দেবী পুরোহিতকেও এক্ষুনি শ্মশানে পাঠানো উচিত। বিরোধী দলের একজন কাউন্সিলর হলেও তাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা যায় কিনা সেই নিয়ে উঠতে থাকে প্রশ্ন। বিজেপি কাউন্সিলররা প্রতিবাদ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন চেয়ারপারসন মালা রায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি এবং বিধিবদ্ধ ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক গুরুতর অভিযোগ 7 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার রাতে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে এই নির্দেশিকা জারি করেছে কমিশন। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্ত 7 আধিকারিককে দ্রুত বরখাস্ত করতে হবে। তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্তের অগ্রগতির রিপোর্ট দ্রুত কমিশনকে জমা দিতে হবে। মাধ্যমিক পাস ছেলে মেয়েদের যদি শিক্ষিত বেকার হিসেবে বিবেচনা করা হয়, তাহলে বাংলার ছবিটা কি আদৌ সুখকর? মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা যুবসাথী তথা বেকার ভাতা প্রকল্প যেন সেই ছবিটায় ক্রমশ বেআব্রু করে দিচ্ছে। বেকার ভাতার জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়েছে রবিবার থেকেই। দ্য ওয়ালের ক্যামেরাতেই ধরা পড়েছে স্নাতক ও স্নাতকোত্তর পাস ছেলেমেয়েরা লাইন দিয়ে ফর্ম জমা দিচ্ছেন। কোথাও আবার দেখা গেছে সন্তানের জন্য ফর্ম তুলতে এসেছেন ষাটোর্ধ্ব বাবা। ভোটের অঙ্কে শাসক দলের জন্য সেই চিত্রটা যার পর্নায় উৎসাহবর্ধক। কারণ শাসক দলের অনেকেই দেখতে চাইছেন এই ভাতা নির্ভর উপভোক্তা শ্রেণীর সংখ্যাটা ঠিক কত দাঁড়ায়। কারণ তাদের সাধারণ ধারণা হলো, যারা এই ভাতা নেবেন আশা করা যায় ভোটের বাক্সে তারা আনুগত্য জানাবেন। কিন্তু পর্যবেক্ষকদের অনেকের মতে একই সঙ্গে ছবিটা করুণও। রাজ্যের সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগের অভাবে পরিসংখ্যানই এতে পরিষ্কার হয়ে যাবে।
সিপিএম ছাড়তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন প্রতীক উর রহমান। ঠিক কোন কারণে দল ছাড়লেন তা এখনো স্পষ্ট নয়। প্রতীক উরের এই পদত্যাগ নিয়ে এবার মুখ খুললেন সিপিএম এর ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি পরিপক্ক একজন রাজনীতিবিদের মতোই জবাব দিলেন বাম নেত্রী। পুরো বিষয়টির দায়ভার ঠেলে দিয়েছেন সিপিএম এর শীর্ষ নেতৃত্বের ওপর। নিজে থেকে কোনো মন্তব্যই আলাদাভাবে করতে চাননি তিনি। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আমি দেখলাম ফেসবুকে আমাদের পার্টির নেতৃত্বরা রয়েছেন, গোটা বিষয় তারা বলবেন। দলে প্রতীক উরের প্রয়োজনীয়তার হালকা আভাস দিয়ে তিনি বলেন, ও আমাদের পার্টির নেতা। গোটা রাজ্য জুড়ে আমাদের পার্টির কমরেডরাই লড়াই করছেন। প্রতীক উরও লড়াই করেছেন। সব কর্মীরা দাঁতের দাঁত চেপে লড়াই করেছেন। যে কোনো একজন কর্মী পার্টির কাজ না করেন দলে থেকে, তাহলেও আমাদের ক্ষতি। আর আমাদের ক্ষতি মানে খেটে খাওয়া মানুষের ক্ষতি। সেই ক্ষতির বিরুদ্ধে লড়াই হচ্ছে। অর্থাৎ শুধু প্রতিকূল নয়, সকলেই যে গুরুত্বপূর্ণ সেটাই বুঝিয়েছেন বাম নেত্রী। মীনাক্ষী নন, বাম সমর্থিত পরিচালক সৌরভ পালধি স্পষ্টত নিজের ফেসবুকে লিখেছেন, প্রতীক উর রহমান প্রয়োজনীয়। ব্যাস, আর আপাতত কিছু লিখব না।